হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু র্যাঙ্কার্স WBCS। আজকের পর্বে আমরা জিওগ্রাফি অফ ইন্ডিয়া থ্রু ম্যাপস কুইক রিভিশন সিরিজে ভারতের ভূপ্রকৃতির অন্যতম একটা অংশ উপকূলীয় সমভূমি বা কোস্টাল প্লেন। আজ আমরা এটা নিয়ে ডিসকাশন করব। প্রথমে এর লোকেশন বা অবস্থানটা কোথায় ভারতের ম্যাপে এটা ভালো করে বুঝে নেব, এবং তারপর এর অরিজিন এবং এর গুরুত্বপূর্ণ যে ফ্যাক্টসগুলো আছে এক্সাম রিলেটেড সেগুলো আমরা দেখে নেব, তাহলেই এর কেস খতম। তো চলো শুরু করা যাক। ভারতের উপকূলীয় যে সমভূমি এটা মেনলি পশ্চিম সাইডে এবং ভারতের পূর্ব সাইডে অবস্থিত। পশ্চিম সাইডে আরব সাগর এবং এখানে অবস্থান করছে আমাদের পশ্চিম ঘাট পর্বতমালা, ওয়েস্টার্ন ঘাট মাউন্টেন। এই দুটোর মাঝে অবস্থান করছে পশ্চিম উপকূলীয় সমভূমি, এবং বঙ্গোপসাগর ও ইস্টার্ন ঘাট মাউন্টেনের মাঝে অবস্থান করছে আমাদের পূর্ব উপকূলীয় সমভূমি। এই উপকূলীয় সমভূমি মেনলি উপকূলীয় রাজ্যগুলিতে অবস্থিত। মেনলি পশ্চিমে গুজরাট থেকে শুরু করে পূর্বে পশ্চিমবঙ্গ পর্যন্ত এই উপকূলীয় সমভূমি আমরা দেখতে পাই। গুজরাট থেকে কন্যাকুমারী পর্যন্ত উপকূলকে পশ্চিম উপকূলীয় সমভূমির এটা পার্ট, এবং কন্যাকুমারী থেকে সুন্দরবনের ঠিক আগে পর্যন্ত বা কংসাবতী নদী পর্যন্ত যে উপকূলীয় সমভূমি রয়েছে এটা হচ্ছে পূর্ব উপকূলীয় সমভূমির পার্ট। এগুলো যদি দেখা হয়, মেনলি গুজরাতে রয়েছে উপকূলীয় সমভূমি। তো গুজরাতের যে উপকূলীয় সমভূমি এটা তিনটে পার্টে বিভক্ত আছে। কচ্ছ উপদ্বীপ রয়েছে, কাথিয়াওয়াড় উপদ্বীপ এবং গুজরাট সমভূমি। এ দুটো বাদ দিয়ে যে অংশটা বাকি রয়েছে এটা হচ্ছে গুজরাট সমভূমি। এরপর মহারাষ্ট্রে আমরা পাচ্ছি কোঙ্কণ কোস্ট বা কোঙ্কণ উপকূল, কর্ণাটকে কর্ণাটক উপকূল বা কানাড়া উপকূল বা কন্নড় কোস্ট, কেরালার যে কোস্ট এটা মালাবার উপকূল নামে পরিচিত, এবং পূর্ব সাইডে তামিলনাড়ু সমভূমি, এটা মেনলি তামিলনাড়ুতে অবস্থিত, এবং অন্ধ্রপ্রদেশে অন্ধ্র সমভূমি, এবং ওড়িশাতে উৎকল সমভূমি, এবং পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় আমরা কিছু অঞ্চলে দেখতে পাই। কিন্তু পূর্ব মেদিনীপুরে আমরা মেনলি বালিয়াড়ি দেখতে পাই, এবং বিভিন্ন সি বিচে সমুদ্র সৈকতে ঘেরা আছে, এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় মেনলি আমরা সুন্দরবন ডেল্টা দেখতে পাই। অতএব সেভাবে এই কোস্টাল যে উপকূলীয় সমভূমি সেরকমভাবে এখানে দেখতে পাওয়া যায় না। এরপর আমরা ওয়ান বাই ওয়ান এদের যে ক্লাসিফিকেশান এটা আমরা ভালো করে একটু দেখে নেব। আচ্ছা, আরেকটা এখানে ফ্যাক্টস আছে। পূর্ব দিকের যে উপকূলীয় সমভূমি রয়েছে এটাকে আমরা এগেন ক্লাসিফাই করতে পারি কন্যাকুমারী থেকে কৃষ্ণা নদী পর্যন্ত। কন্যাকুমারী থেকে কৃষ্ণা নদী পর্যন্ত এই যে উপকূল এটা করমণ্ডল উপকূল নামে পরিচিত, এবং কৃষ্ণা নদী থেকে মহানদী বা অনেকে সুবর্ণরেখা নদী যদি আমরা ধরে নিই, এর যে উপকূলটা এটা উত্তর সরকার বা নর্থ সরকার উপকূল নামে পরিচিত। এ দুটো জিনিস ভালো করে মনে রাখবেন। তামিলনাড়ু সমভূমি নামে পরিচিত, অন্ধ্রপ্রদেশে অন্ধ্র সমভূমি, ওড়িশাতে উৎকল সমভূমি। এছাড়াও কি দেখলাম আমরা, করমণ্ডল উপকূল, করমণ্ডল কোস্ট এবং নর্থ সরকার বা উত্তর সরকার কোস্ট। করমণ্ডল কোস্ট কন্যাকুমারী থেকে কৃষ্ণা নদী পর্যন্ত বিস্তৃত রয়েছে, এবং কৃষ্ণা নদী থেকে সুবর্ণরেখা নদী পর্যন্ত বা মহানদী যদি বলি
এটা হচ্ছে উত্তর সরকার বা নর্থ সরকার উপকূল। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। এরপর আমরা পশ্চিম উপকূলীয় সমভূমি এটা দেখে নেব। না, পশ্চিম উপকূলীয় সমভূমি আমরা আগেই দেখলাম যে এটা গুজরাতের কাছ থেকে এটা কন্যাকুমারী, তামিলনাড়ুর কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত রয়েছে। আচ্ছা, পশ্চিম সাইডের যে উপকূল এটা এটা কিন্তু সংকীর্ণ এবং এটা অবস্থান করছে ওয়েস্টার্ন ঘাট মাউন্টেন এবং আরবিয়ান সি এর মাঝে, আগেই দেখেছি। আচ্ছা, পূর্ব উপকূলের তুলনায় এটা সংকীর্ণ। আমরা পূর্ব উপকূল যখন দেখব তখন দেখব যে পূর্ব উপকূল অনেকটা চওড়া, কিন্তু পশ্চিম উপকূল দেখছি আমরা অনেক সংকীর্ণ, কারণ এর কাজ ঘেঁষেই রয়েছে কি না ওয়েস্টার্ন ঘাট মাউন্টেন এবং আরব সাগরের গভীরতা অনেক বেশি বঙ্গোপসাগরের তুলনায়। সেই হিসাবে এখানে সঞ্চয় কার্যের তুলনায় ক্ষয়কার্য বেশি হয় এবং নদীগুলি খুব ছোট ছোট এবং এদের নদীগুলি খুব ছোট ছোট এবং এদের খরস্রোত অনেক বেশি। এই জন্য এখানে ইরোশনাল যে অ্যাক্টিভিটি এগুলো বেশি হয়, সেই তুলনায় ডিপোজিশনাল যে অ্যাক্টিভিটি এগুলো তুলনামূলকভাবে কম হয়। এই জন্য পশ্চিম উপকূল আমরা তুলনামূলকভাবে কী পাই না সংকীর্ণ পাই। দ্বিতীয়, খাড়া ঢালের জন্য নদীগুলি দ্রুত প্রবাহিত হয়। খাড়া ঢাল ও শক্তিশালী ঢেউয়ের কারণে বড় বদ্বীপ অনুপস্থিত। পূর্ব উপকূলে তুলনায় পশ্চিম উপকূলে আমরা না ঢাল খাড়া পাই এবং শক্তিশালী ঢেউয়ের কারণে এখানে বড় বদ্বীপ অনুপস্থিত। এবং পশ্চিম উপকূলে যে সমস্ত নদীগুলি প্রবাহিত হয় এদের মাউথে আমরা বা মুখে যেখানে পতিত হচ্ছে সাগরে সেখানে আমরা বদ্বীপ দেখতে পাই না, সেখানে আমরা মোহনা বা এস্চুরি দেখতে পাই, মোহনা দেখতে পাই। আচ্ছা, দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর থেকে ভারী বৃষ্টিপাত হয়। এই পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে বা যে উপকূলীয় যে অঞ্চল, এই দক্ষিণ পূর্ব মৌসুমি বায়ুর কারণে প্রচুর বৃষ্টিপাত হয়, হেভি রেনফল হয় এবং এখানে আমরা দেখতে পাই কি না এভারগ্রিন ফরেস্ট দেখতে পাই। তো এই ছিল এই পশ্চিম উপকূলীয় সমভূমির কিছু ফ্যাক্টস। এগুলো পরীক্ষায় বিভিন্নভাবে কোশ্চেন এসে থাকে। এরপর আমরা একে আমরা 6টা উপবিভাগে বিভক্ত করতে পারি। গুজরাতে আমরা দেখেছি আগেই কচ্ছ উপদ্বীপ, কাথিয়াবাড় উপদ্বীপ, গুজরাট সমভূমি, কোঙ্কণ উপকূল, কানাড়া বা কন্নড় কোস্ট এবং মালাবার কোস্ট বা মালাবার উপকূল। এবারে এগুলোকে এদের রিলেটেড কিছু ছোট ছোট ফ্যাক্টস আছে। দুটো একটা জিনিস পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। কচ্ছ উপদ্বীপ এটা আমরা দেখেছি গুজরাতের উপরের অংশ, নর্দার্ন গুজরাট, উত্তর পশ্চিম গুজরাট এবং ইন্ডিয়া পাকিস্তান সীমানার কাছে এটা অবস্থিত কচ্ছ রিজিয়নটা। কচ্ছ কথার অর্থ হলো জলাময় দেশ। এটি একটি বিশাল লবণাক্ত জলাভূমি। জোয়ারের ও বর্ষার সময় আংশিক জলে ডুবে থাকে এই রিজিয়নটা, জোয়ারের সময় এবং বর্ষার সময় আংশিক জলে ডুবে থাকে। আচ্ছা, এই যে অঞ্চলটা এটা একটা পুরো জেলা গুজরাতের এবং এটা ভারতের এরিয়া ওয়াইজ যদি দেখা হয় তো এটা ভারতের সবচেয়ে বড় জেলা। এই যে কচ্ছ উপদ্বীপ এটাকে এগেন আমরা ক্লাসিফাই করতে পারি, এটা দুটো পার্টে বিভক্ত। এই অংশটাতে আমরা দেখতে পাই গ্রেট রন, এখানে জানি আমরা কচ্ছের রন আছে, কচ্ছ উপদ্বীপে কচ্ছের রন আছে। আবার কচ্ছের রনকে আমরা দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে গ্রেট রন আর একটা কি না লিটল রন, বৃহৎ রন এবং ক্ষুদ্র রন। আচ্ছা, বৃহৎ রন কেন ফেমাস না এখানে কি না সল্ট প্রোডাকশন হয়, লবণের জন্য বিখ্যাত, এখানে ম্যানগ্রোভ ফরেস্ট পাওয়া যায়, এখানে পরিযায়ী পাখি মাইগ্রেটরি বার্ডসের জন্য ফেমাস এই গ্রেট রন বা বৃহৎ রন রিজিয়ন। মেনলি ফ্লেমিঙ্গো খুব ইম্পর্ট্যান্ট, ফ্লেমিঙ্গো পাখির জন্য এটা খুব ফেমাস। তাছাড়া এই যে অঞ্চলটা এটা হচ্ছে ভূমিকম্প সক্রিয় অঞ্চল, ভূমিকম্প প্রবণ অঞ্চল। 2001 সালে ভুজে আমরা জানি ভূমিকম্প এসেছিল এবং অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আচ্ছা, এছাড়া এই যে দক্ষিণ দিকে যে অঞ্চলটা রয়েছে কচ্ছের রনের দক্ষিণ দিকে যে অঞ্চল এটা হচ্ছে কি লিটল রন বা ক্ষুদ্র রন নামে পরিচিত। একটাই ফ্যাক্ট আছে, সেটা হচ্ছে কি এখানে বন্য গাধা
অভয়ারণ্য বা ওয়াইল্ড অ্যাজ স্যাংচুয়ারি এখানে কি আছে, অবস্থিত আছে। তো এই ছিল আমাদের কচ্ছ উপদ্বীপ। এরপর আমরা দেখে নেব কাথিয়াওয়াড় উপদ্বীপ। উপদ্বীপ 3 দিকে সমুদ্র দিয়ে ঘেরা, আরব সাগর, কচ্ছ উপসাগর এবং পূর্বে খাম্বাত উপসাগর, গলফ অফ খাম্বাত, গলফ অফ কচ্ছ এবং আরব সাগর দিয়ে ঘেরা, তাই এটাকে কী বলা হচ্ছে, কাথিয়াওয়াড় উপদ্বীপ। আচ্ছা, এই যে অঞ্চলটা এটা কি, এখানে নিচু জলাভূমি নল হ্রদ নামে পরিচিত। কাথিয়াওয়াড় উপদ্বীপে কি না, নিচু জলাভূমি নল হ্রদ নামে পরিচিত। এই অঞ্চলটি লাভা দিয়ে গঠিত, লাভা। ব্ল্যাক কটন সয়েল পাওয়া যায়, কার্পাস কটন কাল্টিভেশন হবে। এখানে কিছু আমরা ছোট ছোট পাহাড় আমরা দেখতে পাই। এর মধ্যে অন্যতম হলো গিরনার পাহাড়, মান্ডব পাহাড়। এই গিরনার পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হলো, হাইয়েস্ট পিক হলো কি, গোরখনাথ। এই অঞ্চলে আমরা এখানে দেখতে পাই গির ন্যাশনাল পার্ক, গির ন্যাশনাল পার্ক যেটা এশিয়াটিক লায়ন এর জন্য ফেমাস, সিংহ, একমাত্র ভারতের এখানে কি সিংহ পাওয়া যায়। এখানে কিছু ফেমাস বা অন্যতম বন্দর রয়েছে, যেমন ওখা, পোরবন্দর ইত্যাদি। তো এই ছিল আমাদের কাথিয়াওয়াড় উপদ্বীপ। নেক্সট আমরা দেখে নেব গুজরাট সমভূমি। এই কচ্ছ রিজিয়ন এবং কাথিয়াওয়াড় উপদ্বীপ বাদ দিয়ে গুজরাতের যে অঞ্চলটা রয়েছে, এই অঞ্চলটা এটা কি, এটা হচ্ছে গুজরাট সমভূমি। এই সমভূমির মেনলি অরিজিন হয়েছে নর্মদা, তাপি এবং সবরমতী, মাহি প্রভৃতি নদীর কি পলি দ্বারা সঞ্চিত হয়ে এই সমভূমির সৃষ্টি হয়েছে। এখানে মেনলি উল্লেখযোগ্য শহর হলো ভাবনগর, গুজরাট বন্দর ইত্যাদি। তো এটাই মনে রাখবে, এখানে কি নর্মদা, তাপি, সবরমতী, মাহি ইত্যাদির পলি দ্বারা এই গুজরাট সমভূমি গঠিত হয়েছে। তো এটা ছিল গুজরাতের টোটাল কোস্টাল প্লেন বা উপকূলীয় সমভূমি, এগুলো আমরা দেখে নিলাম। এরপর আমরা কোঙ্কণ কোস্ট দেখব। কোঙ্কণ কোস্ট নামটা কোথার থেকে এসেছে না, এখানে কোঙ্কণী নামে একটা ট্রাইব বসবাস করে এই অঞ্চলে, এর থেকে এই কোস্টের নাম কি, কোঙ্কণ উপকূল। এটা মেনলি দমন থেকে গোয়া পর্যন্ত এই কোঙ্কণ কোস্ট বিস্তৃত আছে। এটা মোটামুটি কত না, 500 কিলোমিটার। আচ্ছা, এর যে উপকূলটা, এটা হচ্ছে সবচেয়ে ভগ্ন এবং দীর্ঘ উপকূল, এটা হচ্ছে নিমজ্জিত উপকূল। এই উপকূল কি হচ্ছে, এই উপকূল ধীরে ধীরে ভেঙে ক্ষয় পেতে কি হচ্ছে না, এটা একটা নিমজ্জিত, সাবমার্জ হচ্ছে, সমুদ্র একে কী করছে, সাবমার্জ করে নিচ্ছে, এই উপকূল ভেঙে যাচ্ছে। এটা রিয়া কোস্ট নামে পরিচিত। এই নিমজ্জিত উপকূল কি বলা হয়, রিয়া কোস্ট। অতএব মনের এটা খুব গুরুত্বপূর্ণ যে ভারতের নিমজ্জিত উপকূল, সাবমার্জ কোস্ট। একমাত্র ভারতের সাবমার্জ কোস্ট কোনটা না, কোঙ্কণ উপকূল। কোঙ্কণ কোস্ট নিমজ্জিত উপকূল, বারবার বলছি মনে রেখো, খুব গুরুত্বপূর্ণ। এরপর আমরা দেখব কানাডা কোস্ট বা কর্ণাটক উপকূল। এটা মেনলি গোয়া থেকে ম্যাঙ্গালোর পর্যন্ত এটা বিস্তৃত রয়েছে। এর দৈর্ঘ্য প্রায় 225 কিলোমিটার। সিম্পল, গোয়া, এটা হচ্ছে ম্যাঙ্গালোর, এখান থেকে এটার দূরত্ব কত না, 225 কিলোমিটার। এখানে অনেক নদী দেখতে পাওয়া যায়, যেমন সরাবতী, নেত্রাবতী। এখানে যোগ জলপ্রপাত খুব গুরুত্বপূর্ণ। তাছাড়া সেরম কোনো এখানে ফ্যাক্ট নেই, বাস এটাই হয়তো জিজ্ঞাসা করতে পারে যে এর এক্সটেনশনটা গোয়া থেকে ম্যাঙ্গালোর, কী কী নদী, যোগ জলপ্রপাত। এরপর আমরা দেখব মালাবার উপকূল বা মালাবার কোস্ট। পশ্চিম উপকূলের কেরালা রাজ্যের যে কোস্টাল রিজিয়ন বা কোস্টাল প্লেন, এটাকে আমরা কী বলবো, মালাবার উপকূল। এর এক্সটেনশন ম্যাঙ্গালোর থেকে কন্যাকুমারী পর্যন্ত। এর দৈর্ঘ্য এর লেন্থ প্রায় 505 কিলোমিটার এবং এর চওড়া যদি আমরা দেখি তো এটা ভেরি করে, কখনো 20 থেকে 100 কিলোমিটারের মধ্যে, এটা মনে রাখবে। আচ্ছা, এখানে কিছু বালিয়াড়ি দেখতে পাওয়া যায়, যেগুলো টেরিস নামে পরিচিত।
কী নামে পরিচিত? টেরিস। আচ্ছা, এখানে বেশ কিছু কি লেগুন দেখতে পাওয়া যায়। লেগুন বলতে কি না, ব্যাক ওয়াটার। এখানে মেনলি এখানকার যে লেগুনগুলো এগুলোকে বলা হয় ব্যাক ওয়াটার। এখানে কিছু ব্যাক ওয়াটার দেখতে পাওয়া যায় যেগুলো কয়াল নামে পরিচিত। এদের মধ্যে ইম্পর্ট্যান্ট হলো যেমন ভেম্বনাদ কয়াল, এটা বৃহত্তম, এটা 80 কিলোমিটার লম্বা, ভালো চওড়াও আছে 5 থেকে 10 কিলোমিটার। এটা একটা রামসর সাইড ভেম্বনাদ কয়াল। এছাড়া অষ্টমুদি এবং অনেক এখানে কয়াল দেখতে পাওয়া যায়, যেগুলোতে কি হয়, বোট রেস কম্পিটিশন এগুলো হয়। কেরালা ট্যুরিজমের একটা বিশাল বড় অ্যাট্রাকশন। যাই হোক, আচ্ছা, এই যে মালাবার কোস্ট, এই মালাবার কোস্টে কি না, বালিতে মনোজাইট পাওয়া যায়। মনোজাইট স্যান্ডে কী পাওয়া যায়? মনোজাইট, যার মধ্যে কী আছে? থোরিয়াম কোথায় কাজে লাগে? না নিউক্লিয়ার পাওয়ার, অ্যাটম বোমও বানানো যাবে। যাই হোক, আমরা পাওয়ার এখান থেকে কি প্রডিউস করতে পারি। মনোজাইট কোথায় পাওয়া যায়? আচ্ছা, এই মনোজাইট আবার কেরালা কোস্টের বা মালাবার কোস্টের পালাক্কাড় এবং কোল্লাম ডিস্ট্রিক্টে সবচেয়ে বেশি পাওয়া যায়। দুনিয়ার সবচেয়ে রিচেস্ট মনোজাইট এখানে পাওয়া যায় পালাক্কাড় এবং কোল্লাম ডিস্ট্রিক্টে। ডাইরেক্ট কোশ্চেন দিয়ে দেবে, এই দুটো ডিস্ট্রিক্ট খুব গুরুত্বপূর্ণ, মনে রাখুন। আচ্ছা, একটু আগে বললাম এই যে কয়াল বা ব্যাক ওয়াটার, লেগুন, লেককে আমরা হ্রদ বলি এবং লেগুনকে আমরা বলি উপহ্রদ। ধরে না, এটা হচ্ছে আমাদের একটা ভূমিভাগ, এবং এটা হচ্ছে কি সমুদ্র। এই জায়গাটা এভাবে আছে এবং এখানে বালি ডিপোজিট হয়ে স্যান্ড ডিপোজিট হয়ে এটা মোটামুটি কি হয়েছে, একটু আইসোলেট হয়ে গেছে, সমুদ্র থেকে আটক করে দিয়েছে। তখন এই রিজনটাকে আমরা কি বলবো? কি, এই যে আমাদের যে ওয়াটার বডি, এটাকে আমরা বলবো লেক। এটা আংশিকভাবে কী হয়ে গেছে? আইসোলেট হয়ে গেছে সমুদ্র থেকে। কে আইসোলেট করেছে? না এখানে যে স্যান্ড বার আছে, বালির চর একে আইসোলেট করে দিয়েছে। হয়তো ছোট ছোট কিছু স্ট্রিম বা নালির দ্বারা এটা কানেক্টেড আছে, বাট মেনলি কী হয়েছে, এটা মেন সমুদ্র থেকে এটা কিছুটা বিচ্ছিন্ন আছে এবং এটাকে আমরা কী বলবো? লেক বলবো। আচ্ছা, আর এই যে আমাদের লেগুন, এটা কি না, এগুলো মেনলি রিভারে দেখতে পাওয়া যায়। কোনো নদীর জল যদি স্থির হয়ে যায়, মানে একটা লেকের মতো ও বিহেভ করে, ধরে নাও ওর মাউতে বা মোহনার কাছে বা যাই হোক বদ্বীপের কাছে কী হয়েছে, এই স্যান্ড বার বা এরকম কিছু একটা বাধা সৃষ্টি হয়েছে। এর ফলে ওর যে একটা স্পিড ছিল, বা এখানে হয়তো ওর স্লোপটা অনেক কম আছে, এই অঞ্চলে স্লোপটা কম আছে, এর জন্য জলটা স্থির বা খুব কম স্পিডে কী হয়, প্রবাহিত হয়। তখন এরকম ধরনের ওয়াটার বডিকে আমরা কী বলবো? না ব্যাক ওয়াটার। এবং এই যে ব্যাক ওয়াটারগুলো, এগুলো কেরালা অঞ্চলে কয়াল নামে পরিচিত। তো যাই হোক, আশা করি বুঝতে পেরেছ এর রিলেটেড। নেক্সট আমরা দেখে নেব পূর্ব উপকূলের সমভূমি, ইস্ট কোস্টাল প্লেন। এই ইস্ট কোস্টাল প্লেন মেনলি কন্যাকুমারী থেকে সুবর্ণরেখা নদী পর্যন্ত যে বিস্তৃত অঞ্চল, এটা হচ্ছে কি আমাদের ইস্ট কোস্টাল প্লেন। এই ইস্ট কোস্টাল প্লেন ওয়েস্ট কোস্টাল প্লেনের তুলনায় কি এটা কিন্তু এর চওড়া বেশি। পশ্চিম উপকূল অপেক্ষা বেশি চওড়া। এর কারণ কি না, এখানে মহানদী কৃষ্ণা, কাবেরী, গোদাবরী, ঠিক আছে, এবং এদের অনেক উপনদী আছে। যেহেতু আমরা আমাদের সমগ্র দক্ষিণ ভারতের যদি আমরা স্লোপটা দেখি, তো এদিকে টিল্টেড আছে, মানে স্লোপটা এদিকে আছে, ভূমির ঢাল এদিকে আছে। এই জন্য বেশিরভাগ নদী পশ্চিমঘাট পর্বত বা রিলেটেড যে মাউন্টেন আছে বা হিল আছে, এখানে অরিজিন হয়ে পূর্ব ঢাল বরাবর এসে বঙ্গোপসাগরে পতিত হয়েছে নদীগুলো। এবং এই নদীগুলো ছোটোখাটো নদী নয়, বিশাল বড় বড় নদী, কৃষ্ণা, কাবেরী, গোদাবরী, মহানদী, আরও বড় বড় নদী আছে। এবং প্রচুর নদী এবং এদের ক্ষয়কার্য এবং সঞ্চয় কার্যের ফলে এদিকে ক্ষয়কার্য হয়েছে, যেহেতু এগুলো মালভূমি অঞ্চলের নদী, অতএব খরস্রোত স্পিড ভালোই থাকে, বর্ষার টাইমে প্রচুর ক্ষয়কার্য হয়। এবং ক্ষয়কার্যের ফলে যে সমস্ত জিনিসগুলো বয়ে নিয়ে আসে নদী, সেগুলো যখন স্পিড কম হয়ে যায়, এই কোস্টাল রিজিয়ন এগুলো ডিপোজিট করে দেয়। এই ডিপোজিট করার জন্য, সঞ্চয় কার্যের জন্য কি হয়েছে না, পূর্ব উপকূল আমাদের
অনেক বেশি কী হয়েছে, চড়া হয়েছে, এবং এটা বেশি ফার্টাইল রিজিয়ন। আশা করি বুঝতে পেরেছ। আচ্ছা, এরপর এই যে আমাদের পূর্ব উপকূলে যে সমভূমি, এটা স্টেট ওয়াইজ তো তামিলনাড়ুতে তামিলনাড়ু সমভূমি, অন্ধ্র সমভূমি, ওড়িশাতে উৎকল সমভূমি। এছাড়াও আমরা আগেও দেখেছি যে মহানদী থেকে কৃষ্ণা, এটা কি, এটা হচ্ছে উত্তর সরকার উপকূল, এবং এবং আমরা কন্যাকুমারী থেকে এই কৃষ্ণা, এটা দেখেছি আমরা করমণ্ডল উপকূল, এটা কন্যাকুমারী হবে। কন্যাকুমারী, এটা করমণ্ডল উপকূল। তো এই ছিল আমাদের কি পূর্ব উপকূলীয় সমভূমি। এবারে এগুলো সম্পর্কে একটু ডিটেলস আমরা দেখে নেব। দেখো, এটা হচ্ছে কন্যাকুমারী। কন্যাকুমারী থেকে এটা হচ্ছে কৃষ্ণা নদী, এটা হচ্ছে আমাদের করমণ্ডল উপকূল, এখান থেকে এটা উত্তর সরকার উপকূল। ওড়িশার যে উপকূল, এটা হচ্ছে উৎকল সমভূমি বা উড়িষ্যা উপকূল নামে পরিচিত। তার তিনটে আমরা ভাগ পেলাম, উপবিভাগ: উৎকল সমভূমি, অন্ধ্র সমভূমি এবং তামিলনাড়ু সমভূমি। উৎকল সমভূমি, এখানে মেনলি মহানদী, ব্রাহ্মণী, বৈতারিণী, সুবর্ণরেখা প্রভৃতি নদীর বদ্বীপ দ্বারা এই অঞ্চলটা গঠিত, এবং এদের পলি সঞ্চয় কার্যের ফলে এই আমাদের উৎকল সমভূমি বা উড়িষ্যা যে কোস্টাল প্লেন, এটা তৈরি হয়েছে। আচ্ছা, এই রিজনে আমরা চিল্কা হ্রদ দেখতে পাই, এটা লেগুন দেখতে পাই এখানে। এটা হচ্ছে আমাদের ভারতের তথা এশিয়ার সবচেয়ে বড় লেগুন এবং পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম এটা লেগুন, চিল্কা হ্রদ। আচ্ছা, এখানে কি, এটা হচ্ছে নর্থ সরকার, আমরা দেখেছি এটা আগেই যে এটা হচ্ছে নর্থ সরকার বা উত্তর সরকার উপকূলের অংশ। এই কোস্টে আমরা একটা ঋষিকুল্য নদী দেখতে পাই এই অঞ্চলে, ঋষিকুল্য নদী এটা। এখানে কি না, অলিভ রিডলে যে টার্টেল আছে এর প্রজননস্থল, মাস নেস্টিং, যেটাকে আলিবাড়া বলা হয়, এর জন্য ফেমাস। তাহলে এই টার্টেলটার নাম, এই যে কচ্ছপ, এর নামটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অলিভ রিডলে টার্টেল, এর প্রজননস্থল, ব্রিডিং গ্রাউন্ড, মাস নেস্টিং করে, লাখ কোটি কোটি কচ্ছপ একসাথে কী করে এখানে, এটাকে আলিবাড়া বলা হয়, এটাও মনে রাখবে, গুরুত্বপূর্ণ। এরপর আমরা দেখে নেব অন্ধ্র উপকূল বা অন্ধ্র সমভূমি। এটা মেনলি গোদাবরী ও কৃষ্ণা নদীর ডেল্টা দ্বারা প্রভাবিত, কৃষ্ণা এবং গোদাবরীর ডেল্টা দ্বারা প্রভাবিত। এটা ভারতের সবচেয়ে উর্বর বদ্বীপ অঞ্চল। এই যে গোদাবরী এবং কৃষ্ণা ডেল্টা, এটা ভারতের সবচেয়ে উর্বর বদ্বীপ অঞ্চল, এবং এই দুটো নদীর মাঝে একটা ফ্রেশ ওয়াটার লেক আছে, কলেরু লেক বা কলেরু হ্রদ, এবং এই রিজিয়নটাকে আমরা রাইস বোল অফ ইন্ডিয়া বলি, রাইস বোল। আচ্ছা, এখানে আর একটা ফ্যাক্ট আছে, যেটা হচ্ছে ঠিক এই পজিশানে কাকিনাড়ার কাছে কি আমরা ডলফিন নোজ দেখতে পাই। কাকিনাড়ার কাছে কি দেখতে পাচ্ছি, ডলফিন নোজ, যেটা একটা ন্যাচুরাল ব্যারিয়ারের কাজ করছে। সমুদ্রের যে বড় বড় ঢেউ বিভিন্ন দিক থেকে এটা কী করছে না, সেভ করছে। অতএব ডলফিন নোজ আমরা অন্ধ্র উপকূলে দেখতে পাই, এটা ন্যাচুরাল ব্যারিয়ারের কাজ করছে, কাকিনাড়াতে অবস্থিত। নেক্সট আমরা তামিলনাড়ু যে উপকূলীয় সমভূমি রয়েছে, এটা মেনলি পুলিকট হ্রদ থেকে কন্যাকুমারী পর্যন্ত এটা বিস্তৃত রয়েছে, কন্যাকুমারী থেকে পুলিকট হ্রদ পর্যন্ত। এখানে আমরা উল্লেখযোগ্য কাবেরী বদ্বীপ দেখতে পাই। এটাকে দক্ষিণ ভারতের শস্যাগার বলা হয়, কারণ এখানে প্রচুর ধান চাষ হয়, গ্রেনারি অফ সাউথ ইন্ডিয়া।
এখানে তাঞ্জাউর আছে, দুবার বৃষ্টিপাত হয়। এরপর আমরা ওয়েস্ট কোস্ট অফ ইন্ডিয়া এবং ইস্ট কোস্ট অফ ইন্ডিয়ার কিছু আমরা ডিফারেন্স দেখে নেব, যেগুলো পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। এগুলো সচরাচর বই বা কোনো ভিডিওতে খুব কমই পাবে। আমি এগুলো কিন্তু ইনক্লুড করে দিয়েছি, যাদের জিওগ্রাফি অপশনাল বা ডাব্লিউবিসিএস মেন্সের জন্য এই তথ্যগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বা আজকাল কম্পিটিশনের যে লেভেল যেভাবে বাড়ছে, এগুলো অতি প্রয়োজনীয় টপিক। ওয়েস্ট কোস্ট অফ ইন্ডিয়া এটা কি? এটা হচ্ছে হাই রকি কোস্ট। এটা হচ্ছে হাই রকি কোস্ট। এটা তুলনামূলকভাবে কি ইস্ট কোস্ট অফ ইন্ডিয়া, এটা হচ্ছে লো সেডিমেন্টারি কোস্ট, না পলি জমে। আর এখানে কি হয়েছে, এখানে হচ্ছে ওয়েস্টার্ন ঘাট মাউন্টেন রয়েছে, সমুদ্রের ঢেউ ওগুলোকে ভেঙে কেটে, ঠিক আছে, এইভাবে কি হয়েছে এই কোস্টটা তৈরি হয়েছে। আর এখানে সেডিমেন্টেশনের কারণে এই কোস্টার ফরমেশন হয়েছে। আচ্ছা, পূর্ব দিক পশ্চিম দিকের যে কোস্ট এটা কি? এটা খাড়া এবং অনিয়মিত, ইররেগুলার। এটা কি? এটা জেন্টেল এবং স্মুথ, মসৃণ দেখতে পাই আমরা। পশ্চিম দিকের যে কোস্ট এটা হচ্ছে নিমজ্জিত, সাবমার্জ হচ্ছে, এটা সমুদ্র খেয়ে নিচ্ছে এই কোস্টাল রিজিয়নটাকে। পূর্ব দিকের কোস্ট কিন্তু আমাদের উদীয়মান, মার্জিং, এখানে কি হচ্ছে? ডিপোজিশন হচ্ছে। এদিকে খাঁজকাটা উপকূল আমরা দেখতে পাই, যেটা আমরা কি দেখলাম? রিয়া কোস্ট। এদিকে কি? বর্ধিত উপকূল আমরা দেখতে পাই, এক্সটেন্ডেড কোস্ট লাইন। পশ্চিম দিকের যে উপকূলীয় সমভূমি, এখানে আমরা খাড়া পাহাড়, গুহা, স্তম্ভ, এস্চুরি, এই জিনিসগুলো আমরা দেখতে পাই। পূর্ব উপকূলে কিন্তু আমরা সৈকত, সি বিচ দেখতে পাই, অনেক বালিয়াড়ি দেখতে পাই, চর দেখতে পাই, বালুচর দেখতে পাই, উপহ্রদ দেখতে পাই, এদিকেও পাই। তুলনামূলকভাবে এদিকে কিন্তু বেশি দেখতে পাই। তো এই ডিফারেন্সগুলো মনে রাখবে। ভারতের কোস্টের মধ্যে মালাবার কোস্ট এবং করমণ্ডল কোস্ট, করমণ্ডল কোস্ট তামিলনাড়ুর এবং মালাবার কোস্ট, এই দুটো কোস্ট লাইন হলো কোস্ট লাইন অফ ইমার্জেন্স, এগুলো উদীয়মান, উত্থিত কোস্ট। এগুলোর কি হচ্ছে? এই কোস্টাল রিজিয়নগুলো বা কোস্টাল প্লেন বাড়ছে, ইনক্রিজ হচ্ছে ডিপোজিশনাল ফাংশনের জন্য, এগুলো বাড়ছে। তো এটা মনে রাখবে। এই দুটো হচ্ছে আমাদের ইমার্জিং কোস্ট বা ইমার্জেন্স কোস্ট। এক নম্বর হচ্ছে মালাবার কোস্ট, আর দু নম্বর হচ্ছে করমণ্ডল কোস্ট। আর এই কোস্টটা কী হচ্ছে? এই কোস্টাল যে রিজিয়নটা হচ্ছে কঙ্কন কোস্ট, এটা ক্ষয়কার্যের ফলে এটা সাবমার্জ হচ্ছে, এটা নিমজ্জিত হচ্ছে সমুদ্রে। এটা মনে রাখবে, খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপর কিছু আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে যেগুলো দেখা প্রয়োজন। দেখো, এখানে যেমন খাড়ি বা ক্রিক কী, যেমন আমরা বিভিন্ন বই আমরা দেখতে পাই স্যার ক্রিক, করি ক্রিক, থানে ক্রিক, মহিম ক্রিক। এই ক্রিক জিনিসটা কী? কোনো সমুদ্র বা নদীতে যখন আমরা এই ধরনের ঠিক আছে, সরু চ্যানেল যখন আমরা দেখতে পাই, ফিঙ্গার টাইপের সরু চ্যানেল একটা ভিতর দিকে চলে গেছে ভূভাগের দিকে, তখন এই সমস্ত যে সরু চ্যানেল, এগুলোকে আমরা কী বলবো? এগুলোকে আমরা খাড়ি বা ইংরেজিতে এগুলো ক্রিক বলা হয়। এগুলো সরু হয়, লম্বা হয়, অগভীর হয় এবং শাখা জলপথ। যেমন গুজরাতের যে কচ্ছ রিজিয়ন আছে, এখানে কিন্তু প্রচুর আমরা এই ক্রিক বা খাড়ি আমরা দেখতে পাই। কিছু এক্সাম্পল, যেমন স্যার ক্রিক গুজরাতের, কোরি ক্রিক গুজরাতে কচ্ছ রিজিয়নে অবস্থিত, থানে ক্রিক এবং মহিম ক্রিক, এগুলো কিন্তু মুম্বাই সিটির কাছাকাছি অঞ্চলে অবস্থিত, খুব গুরুত্বপূর্ণ, মনে রাখবে। এরপর আমরা গলফ দেখে নেব, গলফ আর বে। বে অ্যাকচুয়ালি কী হয়? প্রশস্ত হয়, কম গভীর হয়, প্রশস্ত হয়, চওড়া হয়, যেমন আমাদের বে অফ বেঙ্গল। আর গলফ কি না, এটা হচ্ছে উপসাগর, এটা হচ্ছে সাগর, এটা হচ্ছে উপসাগর। এগুলো আমরা তিন দিকে স্থল দিয়ে আমরা ঘেরা দেখতে পাই। গলফ মেনলি কী হচ্ছে না, তিন দিকে স্থল দিয়ে ঘেরা। এগুলো তুলনামূলকভাবে গভীর হয়। এক্সাম্পল যেমন গলফ অফ কচ্ছ, গলফ অফ খাম্বাত এবং গলফ অফ মান্নার।
আচ্ছা, লেগুন তো আমরা একটু আগেই দেখলাম। লেগুন এবং ব্যাক ওয়াটার কি? লেগুন বা উপহ্রদ, ব্যাক ওয়াটার আমরা দেখলাম এখানে জলটা মোটামুটি স্থির থাকে, কেরালাতে কয়াল নামে পরিচিত। এরপর কোস্টাল রিজিয়ন বা কোস্টাল প্লেনে কিছু বিচ আছে, সমুদ্র সৈকত, যেগুলো কিন্তু খুব ফেমাস এবং পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এগুলো ইউপিএসসি বা ডাব্লিউবিসিএস মেন্সের জন্য অতি গুরুত্বপূর্ণ। প্রচুর সমুদ্র সৈকত আমরা ভারতে দেখতে পাই। ভারতের একটা বিশাল কোস্টাল রিজিয়ন রয়েছে, গুজরাট থেকে ইধারে আমাদের সুন্দরবন পর্যন্ত। তো অনেক বিচ আমরা দেখতে পাই। এর মধ্যে কিছু ইম্পর্ট্যান্ট হলো যেগুলো ব্লু ফ্ল্যাগ বিচ নামে পরিচিত, যেগুলো ব্লু ফ্ল্যাগ কী পেয়েছে? সার্টিফাই করেছে, ওদেরকে সার্টিফিকেট দিয়েছে। ব্লু ফ্ল্যাগ বিচেস অফ ইন্ডিয়া কে দিয়েছে? কোন সংস্থা দিয়েছে? না ফাউন্ডেশন অফ এনভায়রনমেন্ট এডুকেশন, FEE। এটা একটা ডেনমার্কের একটা সংস্থা। এরা ব্লু ফ্ল্যাগ বিচের কি না সার্টিফিকেট দিয়ে থাকে। প্রায় 33টা খুব কঠিন ক্রাইটেরিয়া থাকে, ওগুলো ফুলফিল হলেই তখন এই ব্লু ফ্ল্যাগ ট্যাগটা দিয়ে থাকে। তো ভারতে মোটামুটি ব্লু ফ্ল্যাগ সার্টিফিকেট পেয়েছে এরকম 18টা বিচ রয়েছে। এদের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ রয়েছে, সেগুলো দেখে নেব, পরীক্ষায় আসতেই পারে। ওড়িশাতে রয়েছে গোল্ডেন বিচ, খুব ইম্পর্ট্যান্ট। অন্ধ্রপ্রদেশে রয়েছে রুষিকোন্ডা বিচ এবং পুদুচেরিতে রয়েছে ইডেন বিচ। কোভালাম বিচ রয়েছে তামিলনাড়ুতে। কাপ্পাড় বিচ রয়েছে কেরালাতে। পাদুবিদ্রি বা কাসারকো বিচ এগুলো কর্ণাটকে রয়েছে এবং ভোগেব বিচ রয়েছে মহারাষ্ট্র। মিরামার বিচ রয়েছে গোয়াতে। ঘোঘালা বিচ রয়েছে দিউয়ে এবং শিবরাজপুর বিচ রয়েছে গুজরাতে। তাছাড়া আন্দামান নিকোবর আইল্যান্ডের যে স্বরাজ দ্বীপ আছে, এই স্বরাজ দ্বীপে একটা বিচ রয়েছে যেটা ব্লু ফ্ল্যাগ সার্টিফিকেট পেয়েছে, রাধানগর বিচ। তো এগুলো হলো অতি গুরুত্বপূর্ণ, মনে রাখার চেষ্টা করো। ডাব্লিউবিসিএস মেন্সের জন্য তো অতি গুরুত্বপূর্ণ, ইউপিএসসি। এছাড়া কিছু আমরা বিচ আরও দেখে নেব, যেমন ভারতের সবচেয়ে লংগেস্ট বিচ হলো মেরিনা বিচ। এটা চেন্নাই শহরের কাছে অবস্থিত, চেন্নাই শহরের খুব ক্লোজ। এটা লম্বায় প্রায় 13 কিলোমিটার। এটা ওয়ার্ল্ডের সেকেন্ড লংগেস্ট বিচ। তোমরা যদি কেউ দুনিয়ার সবচেয়ে লম্বা যে বিচ ওর নামটা জেনে থাকো তো কমেন্টে জানাতে পারো। তো এটা মনে রাখবে, এটা হচ্ছে ওয়ার্ল্ডের সেকেন্ড লংগেস্ট বিচ, দৈর্ঘ্যে 13 কিলোমিটার, চেন্নাইয়ের কাছে অবস্থিত, লংগেস্ট বিচ অফ ইন্ডিয়া। এছাড়া ভারতে আরও কিছু গুরুত্বপূর্ণ বিচ রয়েছে, যেমন জুহু বিচ, এটা কোথায়? এটা মুম্বাই অবস্থিত। পুরী বিচ, এটা উড়িষ্যাতে অবস্থিত। রামকৃষ্ণা বিচ অন্ধ্রপ্রদেশে অবস্থিত। ভারকালা বিচ কেরালাতে অবস্থিত এবং তারকার্লি বিচ, এটা মহারাষ্ট্রে অবস্থিত। তো এই ছিল কয়েকটা ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ বিচ, এগুলো করলে মোটামুটি অনেকটা জিনিস কভার হয়ে যাবে। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই ছিল। আবার জলদি নতুন কোনো ভিডিও নিয়ে আমাদের দেখা হবে।